আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায় রিলেটেড যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নের যে উদ্দীপকটি এখানে উপস্থাপন করলাম। এই যে উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো ক আর খ আগে লিখে নিই, তারপরে গ ঘ উদ্দীপক পড়ে উত্তর দিব। ক নম্বরে বলেছে ক্রায়োপ্রোব কি। তো ক্রায়োপ্রোব হচ্ছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত এক ধরনের এই নিয়ন্ত্রিত আল্ট্রা সুস এবং মাইক্রো ক্যামেরাযুক্ত নল, যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত এবং এটি প্রবেশ করিয়ে এর মাধ্যমে ক্রায়ো সার্জারির গ্যাস ব্যবহার করা হয়। আচ্ছা, আমি ছবি দেখাচ্ছি। অর্থাৎ এই যে মেশিনটা দেখছি, এটা ক্রায়োপ্রোব। এটার প্রধান দুইটা কাজ। একটি হচ্ছে এই যে আল্ট্রা থিন সুস, মানে চিকন সুস, এবং এর মাথায় মাইক্রো ক্যামেরা যুক্ত থাকে। এর ফলে কি হয়, এই সুসের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট ক্ষতস্থানে পুশ করা হয়। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত বিভিন্ন গ্যাস, বিভিন্ন উপাদান। পাশাপাশি মাইক্রো ক্যামেরার মাধ্যমে ক্ষতস্থানের কোন জায়গায় কী অবস্থা তা শনাক্ত করা যায়। এই মেশিনটার নাম ক্রায়োপ্রোব। অর্থাৎ ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত আল্ট্রা থিন সুস এবং মাইক্রো ক্যামেরাযুক্ত একটি যন্ত্র, যার নাম এই ক্রায়োপ্রোব মেশিন। আচ্ছা, এই ছিল ক নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে বলেছে ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব, ব্যাখ্যা করো। তো ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের মাধ্যমে করা যায় মানে কি, রোবটের মাধ্যমে করা যায়। রোবটের ব্যাখ্যা কিছু দিতে হবে, রোবটের ব্যবহার সম্পর্কে। তো খ নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি, এই যে বর্তমানে আধুনিক সভ্যতার ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে রোবট। বর্তমানে বিভিন্ন কাজের ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আমরা রোবট ব্যবহার করে থাকি, তাই না? এবং রোবট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন কয়লা খনি, তারপরে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা এলাকা, যুদ্ধক্ষেত্রে, বোমা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে, ভূমি মাইন শনাক্তকরণের ক্ষেত্রে, কারখানায় অগ্নিসংযোগ হলে সেটি অগ্নি নিরামক হিসেবে এই রোবট ব্যবহার করা হয়। ঝুঁকিপূর্ণ কাজ, এই কাজগুলো কিন্তু খুব ঝুঁকিপূর্ণ, তাই না? এক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। এবং যে সমস্ত ক্ষেত্রে মানুষের পক্ষে কাজ করা সম্ভব না, সেখানেও রোবট ব্যবহার করা হয়। যন্ত্রের মাধ্যমে কাজ করে, যাকে রোবট বলে। রোবটের সুবিধা হচ্ছে রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসরণ করে ঝুঁকিপূর্ণ যে কোনো স্থানে সহজেই যেতে পারে, তাই না? সেই জন্য এই রোবট ব্যবহার করা, ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে রোবট ব্যবহার করা সহজ। তো আমি এখানে যা লিখেছি তোমরা এর পাশাপাশি আরও লিখতে পারো। যেমন বর্তমানে চিকিৎসায় রোবট ব্যবহার করা হচ্ছে, তারপরে বিশেষ করে জটিল জটিল বিভিন্ন অপারেশন সহ বিভিন্ন ওই মহাকাশ অভিযানে বর্তমানে রোবট ব্যবহার করা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে। তো এইগুলি তোমরা লিখতে পারো। আমি মোটামুটি যা লিখেছি এর পাশাপাশি তোমরা আর একটু লিখলে ভালো হয়, সহজ। গ নাম্বার পড়ব। এই গ নাম্বারে বলেছে উদ্দীপকের বলটি তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো বল তৈরির প্রযুক্তি এই যে এই প্রযুক্তিটা ন্যানো টেকনোলজি। অন্যান্য বলের তুলনায় স্থায়িত্ব বেশি। এই প্রযুক্তিটা ছিল ন্যানো প্রযুক্তি। ন্যানো প্রযুক্তির মাধ্যমে আমাদের টেকসই বল তৈরি করা যায়, তাই না? তারপরে উন্নত স্বাদ সম্পদ খাদ্য তৈরি করা যায়। খাদ্যের প্যাকেজিংয়েও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এবং এই টেনিস বলের স্থায়িত্ব এবং খেলাধুলার সরঞ্জাম তৈরিতে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তাহলে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিতে বলেছে। তো যাই ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিব। উত্তর গ। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম। লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। উদ্দীপকে টেনিস বল তৈরির প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দেওয়া হলো। প্রথমে বলবো ন্যানো টেকনোলজি কাকে বলে। ন্যানো টেকনোলজি হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে প্রকৃত এবং নিপুণভাবে ব্যবহার করা হয়। 1 ন্যানো সমান 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার স্কেলের মধ্যে ছোট করা হয় এবং কোনো ক্ষুদ্র বস্তুকে বড় করা হয়। এই ধরনের যে প্রযুক্তি, বড় বস্তুকে ক্ষুদ্র আকারে উপস্থাপন, ক্ষুদ্র বস্তুকে অনেক বড় আকারে উপস্থাপন করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি আরও কিছু লিখব। ন্যানো টেকনোলজির প্রক্রিয়াকরণের বিশেষ করে এই ধাপ দুইটি। একটা হচ্ছে
উপর থেকে নিচ আর নিচ থেকে উপরে, সেজন্য এখানে লেখা হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে অণুপরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিনের জন্য অনেক কিছু করা সম্ভব। ন্যানো টেকনোলজি সাধারণত দুই প্রকারের, একটি হচ্ছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। উপর থেকে নিচ মানে বড় থেকে ছোট, টপ টু বটম, আর নিচ থেকে উপরে বটম টু টপ মানে ছোট থেকে বড়। এই দুই ধরনের ন্যানো টেকনোলজি। আচ্ছা, এইভাবে আমরা লিখব, আরও লিখব। 3 মার্কসের প্রশ্ন তো একটু বেশি করে লিখব। উপর থেকে নিচ বা বটম টু টপ টু বটম প্রযুক্তি কাকে বলে? টপ টু বটম পদ্ধতিতে কোনো বড় জিনিস ছোট আকারে উপস্থাপন করা হয়, বড় জিনিসকে ছোট আকার দেওয়া হয় এবং বিভিন্ন প্রকার ইলেকট্রনিক যন্ত্র এই টপ ডাউন পদ্ধতি ব্যবহার করে বর্তমানে বিভিন্ন কম্পিউটারের যন্ত্র, এই যে আমরা গাড়ি বর্তমানে ক্ষুদ্র করতে 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 ছোটো আকারে উপস্থাপন করা হয়, তাই না? এগুলো ন্যানো প্রযুক্তির ব্যবহার। এছাড়াও রয়েছে এই কম্পিউটারে যে সমস্ত মাইক্রোচিপ, ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র কিন্তু এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করে করা হয়, সেটিও টপ ডাউন প্রযুক্তিতে। টপ ডাউনও বলে, টপ বটমও বলে। এবার আসি আরেকটা পদ্ধতি, এই নিচ থেকে উপরে অর্থাৎ বটম টু টপ প্রযুক্তি। ডাউন টু টপ বা বটম টু টপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের কোনো জিনিস একত্রিত করে বড় আকারে উপস্থাপন করা, ক্ষুদ্র জিনিসকে বড় করা। বিভিন্ন প্রকার প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এর সমন্বয়ে বড় আকারে বড় আকার দেয়া হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কোনো ক্ষুদ্র বস্তুকে বড় আকার দেয়া, এই সিস্টেমটাকে বলা হয় বটম টু টপ ডাউন, বটম টু টপ অর্থাৎ ডাউন টু টপ প্রযুক্তি। তাহলে ন্যানো টেকনোলজি সাধারণত দুই প্রকারের। ন্যানো টেকনোলজির ব্যবহারটা একটু দিতে পারি, কোথায় কোথায় ব্যবহার হয়। মূলত আমাদের বলেছিল এই প্রযুক্তিটি ব্যাখ্যা করতে, তো সেই ক্ষেত্রে কাকে বলে, প্রকারভেদ আর এই ব্যবহার অল্পভাবে দিতে পারি। তো লক্ষ্য করি ন্যানো টেকনোলজির ব্যবহার এবার আমরা লিখব। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মাইক্রোপ্রসেসর এবং এই উচ্চ গতি ও দীর্ঘস্থায়ী বিশেষ করে বিভিন্ন যন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়। কম বিদ্যুৎ শক্তি খরচ এবং কম্পিউটারের বিভিন্ন মেমোরি এর গতি বৃদ্ধিতে ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে কম্পিউটারের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেজিং তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। এই আরও আছে ব্যবহার, আমরা মোটামুটি 3 মার্কসের জন্য এটুকু লিখলে হবে। এই যে আরও আছে, লক্ষ্য করি ন্যানো চিপ তৈরিতে, ন্যানো চিপ এবং মনিটর তৈরিতে এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। আমি ছবি সহ উল্লেখ করেছি যাতে তোমাদের মনে থাকে। আবার বিশেষ করে এই যে এলইডি মনিটর, যেগুলি এলইডি মনিটরের যে প্যানেল, পাতলা প্যানেল তৈরিতেও ন্যানো টেকনোলজি বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এবার আসি রাসায়নিক শিল্পেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। বিভিন্ন ইস্পাত শিল্পের ইস্পাতের মান, গুণগত মান বৃদ্ধিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের গ নাম্বারের আলোচনা। আমি মোটামুটি ওভারঅল আলোচনা করেছি, এর পরিপ্রেক্ষিতে তোমরা লিখতে পারবে। ঘ, ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোন ভূমিকা রাখবে কি ব্যাখ্যা করো। এই যে এখানে এই প্রশ্নটা বলেছে, ডক্টর রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ পদ্ধতিতে হার্টের অপারেশন করালেন। রোগী ছাড়াই বিশেষ পদ্ধতি, তাহলে গ নাম্বারে মূলত এই ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন দিক সম্পর্কে এবং ভার্চুয়াল রিয়েলিটির ভূমিকা সম্পর্কে আমরা ব্যাখ্যা দিব, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি যাই সমাধান করার চেষ্টা করি। এই যে উদ্দীপকে ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি, এ কথাটা আগে লিখে নিব, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখব। এরপরে কি লিখব, ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা মূলত কী। ভার্চুয়াল রিয়েলিটির ব্যাখ্যা নিম্নে দেওয়া হলো, এই যে এখানে সংজ্ঞাটা লিখলাম। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এবার ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন সফটওয়্যার দ্বারা নির্মিত এক ধরনের বিশেষ করে পরিবেশ, কাল্পনিক পরিবেশ, যা বাস্তবের ন্যায় মনে হয়। যেমন এই যে এখানে আমি ভার্চুয়াল রিয়েলিটির সাথে অংশগ্রহণ করেছিলাম একটা ইউনিভার্সিটির ক্লাসে, ক্যাসেস্টার্ট ইউনিভার্সিটি থাইল্যান্ডের একটি ক্লাসে। আমি ইউনিভার্সিটির ক্লাসরুমে এই যে আমি একটা শোরে অংশগ্রহণ করেছিলাম, ওটা চশমা পরে মনে হচ্ছে যেন বাস্তব জিনিস আমি দেখতেছি। আমি একটি
ভার্চুয়াল রিয়েলিটির সাথে অংশগ্রহণ করেছিলাম। তো এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, বাস্তবের ন্যায় অনুভব করা যায়। এবার ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটারের শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করা হয়। গ্রাফিক্সের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার করে এই অ্যানিমেশন তৈরি করে বিভিন্ন রকম এই সিন তৈরি করা হয়, যাকে বলা হয় সিমুলেশন। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ স্পর্শের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে যখন বিভিন্ন গ্রাফিক্স তৈরি করা হয় তখন শব্দ এবং স্পর্শ এই দুটোকে খুব গুরুত্ব দেওয়া হয়। শব্দের মাধ্যমে শুনতে পাই, স্পর্শের মাধ্যমে পরিচালনা করা হয়, মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে পরিচালনা করা হয়। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে, এটা ব্যবহার করা হয়। মাথায় হেড, ডেটা গ্লোভস, হাতে ডেটা গ্লোভস ব্যবহার করা হয়। শরীরে পূর্ণাঙ্গ বডি স্যুট ব্যবহার করা হয়। চোখে বিশেষ ধরনের চশমা থাকে, যে চশমার সাথে হেডফোন লাগানো থাকে, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়ে থাকে। আরও আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে লিখব, 4 মার্কসের যেহেতু প্রশ্ন। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লিখব। প্রকৌশল ও বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি খেলাধুলায় ব্যবহার করা হয়, বিনোদনে ব্যবহার করা হয়, মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা হয়, কর্মচারীদের প্রশিক্ষণে ব্যবহার করা হয়। এই যে প্রশিক্ষণে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, গাড়ি চালানোর প্রশিক্ষণ, বিমান চালানোর প্রশিক্ষণ, তাই না? এইগুলির ক্ষেত্রে কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এছাড়া এবার আমরা আরও লিখব ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্কে, যেহেতু 4 মার্কসের প্রশ্ন। এই যে নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জনের জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। গাড়ি চালনা, সেনাবাহিনী প্রশিক্ষণ, বিমান বাহিনী প্রশিক্ষণ, নৌবাহিনী প্রশিক্ষণ, মহাশূন্য অভিযান, এই সমস্ত ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তাহলে আমাদের যে প্রশ্নে বলেছিল দক্ষ জনবল তৈরিতে এই প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষ